সালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপু। স্পেশাল বিসিএস ফাউন্ডেশন ও মেডিকেল সায়েন্স ব্যাচের আজকে মেডিকেল পার্টের প্রথম ক্লাস রেসপিরেটরি ফিজিওলজি। এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, মেন্টর, ডক্টর বিসিএস এন্ড এজি মেডিকেল স্কুল। আজকে আমরা রেসপিরেটরি ফিজিওলজি পড়বো ইনশাল্লাহ। এর শুরুতে আমি আপনাদের দেশে দুইটা কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে যে আমরা যে রেসপিরেটরি ফিজিওলজিটা পড়তেছি এটা আমাদের উদ্দেশ্য কি, যে আমাদের এখান থেকে স্পেশাল বিসিএস এ কয়েকটা এমসিকিউ আসবে, তাই না? সুতরাং আমাদের পড়াশোনাটা লিখিত বা ভাইভা ওরিয়েন্টেড নয়। আমাদের পড়াশোনাটা ওইভাবে হবে যেন আমরা এমসিকিউ পরীক্ষা ভালো করতে পারি। আর আমি এই সেম কন্টেন্ট কিছু আমরা চেঞ্জ করেছি, পাশাপাশি সেম কন্টেন্ট দিয়েই কিন্তু রেসিডেন্সি, ডিপ্লোমা, এমফিল ব্যাচে ক্লাস নেই এবং এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন অ্যালাইড ব্যাচে আমরা ফিজিওলজি পড়িয়ে থাকি, রেসপিরেটরি অংশটুকু। আমি আপনাদেরকে যে পড়াবো স্পেশাল বিসিএস এর জন্য, সেটা কিন্তু আপনাদেরকে আমি কম পড়াবো এমন নয়। সো আপনারা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে এতটা আত্মবিশ্বাসী হবেন ইনশাল্লাহ, যা দ্বারা আসলে আপনি সব জায়গায় নিজেকে ফিট মনে হবে। বরঞ্চ আপনাদের জন্য আমি একটু ধীরে বলবো, একটু ভেঙ্গে ভেঙ্গে বলবো। কারণ আমি মনে করি যেমন ইন্টার্ন ভাইয়া আপু আছেন, ঠিক এরকম ভাবে 2 4 5 বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন এমনও অনেকে আছে। সুতরাং শূন্য থেকেই শুরু। আমরা বলেছি ডায়লগটা শূন্য থেকে শিখরে। আমরা আস্তে আস্তে পড়বো। বাট এই পড়াটা এমন হবে যে আপনি বিসিএস এর রেসপিরেটরি মেডিসিন, সরি রেসপিরেটরি ফিজিওলজি পার্টে 2 বা 3টা বছর সেটা ক্যাচ আপ করতে পারবেন। এই একই পড়া দিয়ে আপনি আপনার সামনে যদি রেসিডেন্সি পরীক্ষায় এবং অংশগ্রহণ করেন, ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ করেন, পার্ট ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করেন, সব জায়গাতে রেসপিরেটরি ফিজিওলজি পড়া এতটুকুই। কম পড়াবো, বাচ্চাদের দিয়ে পড়াবো, ব্যাপারটা কিন্তু এমন নয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখানে একটু কিছু জিনিস সংযোজন করেছি যেখানে আপনারা মনোযোগী হবেন। শুরুতে আমি একটু দেখাই না, দেখুন যে এইটা হচ্ছে 42 বিসিএস এর সিলেবাস। রেসপিরেটরি সিস্টেমে আমরা অনেক টপিকই পড়াবো, বাট আপনাকে আমি বোঝানোর জন্য এই সিলেবাসটা দিয়েছি। রেসপিরেটরি ফিজিওলজিতে 42 বিসিএস এ এই সিলেবাসে এই সকল হেডলাইন রয়েছে: লাং ফাংশন টেস্ট, মেকানিজম অফ রিদমিক ব্রিদিং, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়েজ, রেগুলেশন অফ রেসপিরেশন, সায়ানোসিস এন্ড হাইপোক্সিয়া। এই টপিকগুলো রেসপিরেটরি ফিজিওলজি পার্টে বলা আছে। সুতরাং এই টপিকের একটাও তো বাদ যাবে না ইনশাল্লাহ। বাকি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ টপিকও আমরা পড়বো। এটা হচ্ছে আমাদের একটা সংযোজন। এই জায়গাটা আপনাদেরকে দেখবে না যে ভাই 42 বিষয়ের সিলেবাস যেন কোনোভাবে বাদ না পড়ে। তো শুধু এইটুকুই আমরা ব্যাখ্যা করে ক্ষান্ত হব না, এর বাইরেও লাগবে। এরপর দেখুন আমরা কি করলাম, যে 39 42 মিলে যে এই রেসপিরেটরি সিস্টেম থেকে কি কি প্রশ্ন দেখা যাচ্ছে প্রিভিয়াস বিসিএস কোশ্চিন। এখান থেকে আমরা দেখেন 1 2 3, এই 3টা প্রশ্ন আমরা এই 2টা বিসিএস মিলে, কোনো কারণে হয় না যে কোনো একটা প্রশ্ন আমরা তো ভুলে গেছি, মনে হতে পারে, বাট এরকম যে 3 4টা প্রশ্ন শুধু রেসপিরেটরি ফিজিওলজি থেকে আসছে প্রিভিয়াস কোশ্চিন, এটা কিন্তু আমি আপনাদের জন্য সংযোজন করেছি। পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে আরো 5 6 7টা এমসিকিউ, 10টা করে এমসিকিউ দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে যে আপনার পরীক্ষা আসার মতো। সুতরাং এই আমাদের চ্যাপ্টার ওয়াইজ বিসিএস এর সিলেবাস, আর এই চ্যাপ্টার থেকে বিগত 2 বিসিএস এ কি প্রশ্ন এসেছিল এবং সম্ভাব্য কয়েকটা এমসিকিউ দেওয়া, এগুলো আমাদের এই শীটটাকে আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। এই দুটো কথা মাথায় রাখতে হবে যে আমাদের যে পড়াটা, আমরা স্পেশাল বিসিএস এ মেডিকেল পার্ট পড়লেও এটাই ফাইনাল পড়া, এটা সব জায়গায় কাজে লাগাতে পারবো। আর স্পেশাল বিসিএস এর জন্য আমরা স্পেশাল বিসিএস এর সিলেবাস 39 42 প্রশ্নকে সামনে রেখে সে অনুপাতে আমরা আগাবো। আমরা পরীক্ষা নিব, আপনারা রেগুলার পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে ভুল করে করে শিখতে হবে। ভাইয়া আপু ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, মেসেজটা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখুন আমরা পড়া চলে আসি। অ্যালভিওলার সেল টাইপস। অ্যালভিওলাসে কি কি সেল থাকে? একটা থাকবে টাইপ 1 নিউমোসাইট, আর একটি টাইপ 2 নিউমোসাইট, আর থার্ড ওয়ান অ্যালভিওলার ম্যাক্রোফেজ। দেখুন টাইপ 1 নিউমোসাইট, এটা দেখতে স্কোয়ামাস,
মানে আইসাকার, মানে চ্যাপ্টা, তাই না? চ্যাপ্টা। আর টাইপ টুটা কিউবার্ডাল। এখন দেখুন, যেটা আইসাকার চ্যাপ্টা অনেক জায়গা দখল করে থাকবে, আর কিউবার্ডাল কিউবার্ডকে সামান্য জায়গা দখল করে থাকবে। এই জন্য টাইপ অন নিউমোসাইট অ্যালভিওলার সারফেসের 95% সারফেস দখল করে থাকে। অপরদিকে টাইপ টু নিউমোসাইট অ্যালভিওলার সারফেসের মাত্র 5% সারফেস দখল করে থাকে। আর টাইপ ওয়ান আইসাকার স্কোয়ামাস 95% অ্যালভিওলার সারফেস দখল করে। টাইপ টু কিউবার্ডাল অনলি 5% সারফেস দখল করে। আর কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে সংখ্যার দিক দিয়ে, নাম্বারের দিক দিয়ে। যদিও 95% সারফেস দখল করলে অ্যালভিওলাস, কিন্তু কেন দখল করলো? কারণ তার সাইজটা হচ্ছে আইসাকার বা স্কোয়ামাস। তো সংখ্যার দিক থেকে টাইপ ওয়ান নিউমোসাইট 40%, আর সংখ্যার দিক থেকে টাইপ টু নিউমোসাইটই অ্যালভিওলার সেলের মধ্যে 60%। সংখ্যার দিক থেকে কে বেশি? টাইপ টু বেশি, টাইপ ওয়ান কম 40। তো টাইপ ওয়ান সারফেস দখল করে বেশি এই কারণে যে সাইজটা হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার, মানে বেশি সারফেস দখল করতে পারে। এই টপিকটা ক্লিয়ার? একটুও ভুল করা যাবে না। এরপরে দেখুন, কাজ কি? কাজটা হচ্ছে টাইপ ওয়ানের কাজ গ্যাসীয় এক্সচেঞ্জ করা, অক্সিজেন কার্বন এক্সচেঞ্জ করবে। আর টাইপ টুর কাজ কি? টাইপ টু প্রধান কাজ সারফ্যাক্ট্যান্ট রিলিজ করা। আর যদি কোনো কারণে টাইপ ওয়ান ইনজুর্ড হয়, তাহলে টাইপ ওয়ানকে সে রিপেয়ার করবে। কোনো কারণে যদি টাইপ ওয়ান ইনজুর্ড হয়, টাইপ ওয়ানকে সে রিপেয়ার করবে, দুটি কাজ। এবার শুনি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজের অপর নাম হার্ট ফেলিউর সেল অথবা ডাস্ট সেল। কেন হার্ট ফেলিউর সেল বলা হয় পড়বে এখন। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ প্রকৃতপক্ষে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল। আপনারা জানেন যে ব্লাডের একটা সেল আছে মনোসাইট। এই মনোসাইটটা যখন ব্লাড থেকে চলে আসে টিস্যুতে, তখন নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। সেই ম্যাক্রোফেজটা বডির বিভিন্ন টিস্যুতে দেখে বিভিন্ন নাম ধারণ করে। যেমন লিভারে হয়ে গেছে কুপফার সেল, বোনসে হয়ে গেছে অস্টিওক্লাস্ট, ব্রেনে হয়ে গেছে মাইক্রোগ্লিয়া। ঠিক এরকম ভাবে লাংসে এসে হয়ে গেছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল মানে ব্লাডের সেল, বুঝছেন? বোন মেরো থেকে আসে এগুলো, তাই না? এর প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। কি করে জানেন? যখন অনেক বড় মেকানিজম, যে হার্ট ফেলিউর যখন হচ্ছে, লেফট ভেন্ট্রিকলে প্রেসার বাড়ে, ভলিউম বাড়ে, প্রেসার বাড়ে, তারপর প্রেসারটা ব্যাকফুল হয় লেফট অ্যাট্রিয়ামে, তার পালমোনারি, চারটে ভেইনে পালমোনারি ক্যাপিলারিতে এসে রাপচার হয়, মাইনর ক্যাপিলারি রাপচার হয়, ওখানে কিছু ব্লিডিং হয়। সে আরবিসি গুলোকে ইনগালফ করে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তবে ওখানে হিমোসিডারিন ল্যাডিন ম্যাক্রোফেজ তৈরি হয়, যাকে আমরা বলি হার্ট ফেলিউর সেল। সেখান থেকে তৈরি হবে হেমোপটাইসিস, তাই না? তাহলে টাইপ ওয়ান নিউমোসাইট, টাইপ টু নিউমোসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ ফ্যাগোসাইটোসিস করা, টাইপ ওয়ান নিউমোসাইটের গ্যাসীয় এক্সচেঞ্জ করা, টাইপ টু নিউমোসাইটের কাজ সারফ্যাক্ট্যান্ট রিলিজ করা, আর টাইপ ওয়ানটাকে রিপেয়ার। আশা করি এই স্লাইডটা বুঝতে পেরেছেন নাকি? তার কোনো দ্বিমত, কোনো কনফিউশন আছে কি? ইফতি ভাইয়া আছেন, ফয়সাল ভাইয়া, জাকি আপু, কোনো সুমাইয়া আপু, রাব্বি ভাইয়া, কোনো দ্বিমত আছে? বুঝতে পারছেন তো নাকি? মামুন ভাই, লিজা আপু? জি ভাই। হুম, ওকে। আমাদেরকে এভাবে ক্লিয়ার করে করে আগাইতে হবে। ফাংশন অফ দি লাং কি কাজ? গ্যাসোস এক্সচেঞ্জ করা। এটা তো সবাই জানবে, তাই না? এর বাইরে কি কাজ আছে? যেমন আমাকে ফাইনাল ভাবে জিজ্ঞেস করলো নাক, নোজের কাজ কি? তো দেখেন, নাকের প্রধান কাজ আপনি একটা বলবেন স্মেল, আর একটা কি বলেন বলেন তো? নাকের একটা প্রধান কাজ স্মেল, নোজের ফাংশন, আর একটা নোজের ফাংশন বলেন কি? বড় ফাংশন কি ভাই বলেন? নাকের একটা ফাংশন হচ্ছে স্মেল নিচ্ছি আমরা, তাই না? গন্ধ শুকতে পারতেছি। আর একটা ফাংশন কি নাকের? সহজ করে ভাবতে হবে। এয়ার এন্ট্রি হচ্ছে রেসপিরেটর একটা কোন রাস্তা দিয়ে? নাক দিয়ে না?
নাক দিয়ে তো নাকি? একটা হচ্ছে, জি ভাই। হ্যাঁ একটা হচ্ছে স্মেল ফাংশন মানে অলফ্যাক্টরি ফাংশন, আর একটা হচ্ছে আপনার রেসপিরেশন ফাংশন, তাই না? এরকম আরো কিছু কিছু নোজ প্যানাল ফাংশন বললাম। বাট স্যার একটা ফাংশন শোনার জন্য খুব বাড়া বলতেছিল, যেমন বললো যে এই ফাংশনটা তোমার নাক করতেছে কিন্তু আমার নাক করতেছে না। স্যার বললো এই ফাংশনটা তোমার নাক করতেছে কিন্তু আমার নাক করতেছে না। আমি স্যারের দিকে তাকালাম, তাও ক্লু পাচ্ছিলাম না। পরে স্যার বললো যে বাবা, চশমা চশমা হ্যাঁ সানগ্লাস পরে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুল ভাই, চশমা। তখন বললো যে এটা একটি এইডস হিসেবে কাজ করে, এই স্পেকটাকল যে আমরা চশমা পরি, এই এই চশমার এইডস হিসেবে কাজ করে। তো চশমা আমাদের পড়তে গেলে নাক লাগে ভাই, বুঝছেন না? তো যাই হোক, স্যার এই ফাংশনটা আমার কাছ থেকে বের করলো যে চশমা পড়ছো কিভাবে, তাই না? তা আমরা এটা বোঝাচ্ছি যে রেসপিরেটরি ফাংশন তো অবশ্যই লাংসের ফাংশন, বাকি এর বাইরে কি গুরুত্বপূর্ণ ফাংশন আছে। তো এন্ডোক্রাইন একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম থাকে রেসপিরেটরি পালমোনারি এন্ডোথেলিয়ামে, সেখানে আপনার এনজিওটেনসিন ওয়ানটাকে টু করবে। মেটাবলিক ফাংশন আমরা এর পরেও পড়বো, অ্যাসিড বেস ব্যালেন্স, টেম্পারেচার ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, ফিল্ট্রেশন, ইমিউন ফাংশন ও স্টিরিং পয়েন্ট। এইটা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, একটু কষ্ট হলে পড়তে হবে। আমরা প্রস্তুতিতে কোনো ফাঁক রাখবো না। আপনারা কখনোই ভাববেন না যে আসলে অল্প প্রস্তুতি দিয়ে কিছু একটা হবে, না ভাই, অল্প প্রস্তুতি দিয়ে হবে না ভাই। কম্পিটিশনটা অনেক বড়, আর যুদ্ধে কেউ হাফ প্রস্তুতি নিয়ে যায় না। একটা গল্প শুনছেন না, একজন বলছে যে এক পাগল, যে রাজার মেয়ের সাথে আমার বিয়ে অর্ধেক হয়ে গেছে, কেন? তাই? জি। তো বিয়ে হইলে দুজন লাগে, বর আর কোনে রাজি হওয়া লাগে, তাই না? আমি বর, আমি তো রাজি, কোনে রাজি হইলেই হয়ে যাবে। তো অর্ধেক বিয়ে হয়ে গেছে। আসলে বলেন তো, শুধু বর রাজি মনে 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 বিয়ে কি অর্ধেক হয়ে গেছে? অর্ধেক কিন্তু হয়। সুতরাং আমরা প্রস্তুতিটা সম্পূর্ণ নিই। এই বক্সটা জ্ঞানের একটি বক্স, আমাদের পড়তে হবে। আমি বলি একবার, তাই মনে থাকবে সহজ। বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস মেটাবোলাইজড বাই দি লাংস। লাংস দের মেটাবোলাইজ কি কি বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস? দেখুন আপনারা, সিনথেসাইজড ইন দ্য লাং এন্ড ইউজড ইন দ্য লাং। সারফ্যাক্টর আপনারা জানেন, সারফ্যাক্টরটা লাংসের টাইপ টু অ্যালভেওলার, টাইপ টু আপনার হচ্ছে নিউমোসাইট তৈরি হবে এবং সে সারফ্যাক্টর রিলিজ করে। এরপর দেখেন যে অ্যাক্টিভেটেড ইন দ্য লাংস, এই টাইপ এনজিওটেনসিন ওয়ানটা এনজিওটেনসিন টু হবে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে। মানে এনজিওটেনসিন ওয়ানটা যে টু এ অ্যাক্টিভ হলো, এই অ্যাক্টিভেশনটা হয় লাংসে, কার দ্বারা? এসিই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের দ্বারা। এটা কিন্তু একবার পড়লেন আর মনে হয়ে গেল, এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখেন যে synthesized or stored in the lung and released into blood, আর হয় আমাদের partially removed from the blood। যেমন ব্লাডে রিলিজ হবে, স্টোর থাকবে, সিনথেসাইজড হয় এবং ব্লাড রিলিজ হয়। ব্লাডে ব্লাডে হচ্ছে মনে করি পিএইচ কত, নাকি পিএইচ, মনে করি পিএইচ কত, নেমনের সাথে পিএইচ কত। পিতে প্রোস্টাগ্ল্যান্ডিন, এইচতে হিস্টামিন, আর কত কেতে ক্যালিক্রানিন। প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ক্যালিক্রানিন। ওকে। এরপর দেখেন পার্শিয়ালি রিমুভ ফ্রম দি ব্লাড, এটা একটা নেমনিক মনে রাখবেন যে পাষাণ বর। আপনারা হাজার বছর ধরে পড়ছিলেন, মানে দেখছিলেন নাটক বা পড়ছিলেন তো নাকি? সেখানে বউকে তিন বেলা চার বেলা করে পিটাইতো কে? আবুল না কি নাম ছিল, ভুলে গেলাম নাম। আবুল না আমজাদ? আবুল ভাই, আবুল। আবুল, হ্যাঁ। যে চরিত্রে অভিনয় করছিল মনে হয় এটিএম কি শামসুজ্জামান নাকি, ওনার নাম কি? শামসুজ্জামান। দেখুন, এই পাষাণ বর পিতে প্রোস্টাগ্ল্যান্ডিন, এতে অ্যাডেনিন নিউক্লিওটাইড, এসতে সেরোটোনিন, আরেকটা যদি অ্যাসিটাইল কোলিন, এনতে নরএপিনেফ্রিন, আর বরতে বার্ডিকাইনিন। আপনি বলবেন যে ভাই আমি এমনি মনে রাখবো, ভাই পরীক্ষা হল খুবই খারাপ জায়গা ভাই, ওখানে এমনি এমনি মনে থাকবে না। আপনি এমনিসটা মনে রাখেন, আপনার জন্য সহজ হয়। পাষাণ বর, এখন একটা খাতায় লিখে রাখেন,
শিট যখন পাবেন, পিডিএফ দিচ্ছি আপাতত, এদের পরে শিট পাবেন, তখন এখানে ইনক্লুড করে নেবেন। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার রেসপিরেটরি ট্রি। আমরা জানি কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন দুভাগে ভাগ করা হয়েছে। কন্ডাক্টিং জোনে শুধুমাত্র বাতাস যাওয়া আসা করে, আর রেসপিরেটরি জোনটা এমন জোন যেখানে আপনার গ্যাসোয়াস এক্সচেঞ্জ হয়। অ্যান্টেরিয়র ন্যারেস বা অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার বা নাকের যে সম্মুখ ছিদ্র রয়েছে এখান থেকে নিয়ে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত। টার্মিনাল ব্রঙ্কিউল নিজেও কন্ডাক্টিং জোনের পার্ট। এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হবে না। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাস পর্যন্ত রেসপিরেটরি জোনের পার্ট। এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হবে। এই যে বিষয়গুলো কিন্তু আপনার অর্ধেক কথা জানলে হবে না, একদম ক্লিয়ার কাট যে কন্ডাক্টিং জোনের শুরু কি, সম্মুখ নাসারন্ধ্র অ্যান্টেরিয়র ন্যারেস বা অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত। টার্মিনাল ব্রঙ্কিউল নিজেও কন্ডাক্টর জোনের পার্ট। আর রেসপিরেটরি জোনটা শুরু হবে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে আপ টু অ্যালভিওলাস পর্যন্ত। ক্লিয়ার? ডেড স্পেস এয়ার 150 ml এর কথা বলছে, এটা আমরা বলবো আর কি। একটু ভাইয়া একটা এমার্জেন্সি ফোন, ফিউ সেকেন্ড প্লিজ। সরি ভাইয়া, আপু একটা ছোট্ট আপনাদেরকে 10 সেকেন্ডে ব্রিফ করি আর কি।
জি ভাই, আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ছোট্ট একটা কেস আপনাদেরকে আমি 10-15 সেকেন্ডে শেয়ার করি। আমার এক রিলেটিভ দূর সম্পর্কে একদিন ইফতারের আগে আমাকে নক করলো, পেট ব্যথা নিয়ে। আমি নাম না বলি, বাংলাদেশের একটা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে। আসলে অ্যাকিউট মেডিসিন বা ক্রিটিক্যাল কেয়ার বা অ্যাকিউট এমার্জেন্সি ডিল করার মতো আমাদের যে টিম ওয়ার্ক, এটা আমাদের দেশে হয়ে ওঠেনি। এটা বাস্তব সত্য কথা আর কি, তাই না? আইসিইউতে একটা পেশেন্ট কিন্তু যায় অনেক মানে খারাপ হওয়ার পরে, তাই না? আর শুরু থেকে কেয়ারটা পায় না। তো উনি কোনো এক মেডিকেলে সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। পরবর্তী ডায়াগনোসিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাসাইটিস ডেভেলপ করছে, এমন একটা অবস্থা আর কি। এই সকল কেস আমাদের ক্ষুদ্র জ্ঞানে মেডিসিন ডিপার্টমেন্ট ফলোড বাই আইসিইউতে ভালো ম্যানেজমেন্ট করা যায়। মিষ্টি পুরি ফেলাইলো। তো সেক্ষেত্রে যাও, পরামর্শ সাপেক্ষে ওনারা মেডিসিনে পরামর্শ করে মেডিসিন আনেন। তারপরে যাও সেখানেও উন্নতি না হওয়ার পরে বাইরে প্রাইভেট মেডিকেল আইসিইউতে রাখছিলেন কিছুদিন। আলটিমেটলি মারা গেলেন কিছুক্ষণ আগে। ওই বয়স খুবই কম, 24 থেকে 26 হবে। 4 মাসের একটা বাচ্চা আছে। কেসটা বেশ কমপ্লিকেটেড ছিল। মৃত্যু তো অবধারিত, তাই না? মৃত্যু অবধারিত, মৃত্যুর স্থানকাল সময় অবধারিত। সেটা নিয়ে আমাদের খুব বেশি সে নাই। আল্লাহ জান্নাতবাসী করুক। আর আমাদের জায়গা থেকে যে আমরা এই যে ক্রিটিক্যাল কেসগুলোকে, তার যে ভোগান্তি, এই যে আছে না, সার্জারি মেডিসিন প্লাস গভর্নমেন্ট মেডিকেল বাদ দিয়ে পরে প্রাইভেট মেডিকেলে শিফট, সিদ্ধ হচ্ছে না। আইসিইউ সাপোর্ট সিদ্ধ সবকিছু হচ্ছে মিলিয়ে না। আর কি। দেখা যাচ্ছে যে আমাদের অনেক জায়গাতে আমার আমরা তো ভালো কিনা সিদ্ধ হচ্ছে কিনা। কিভাবে বলবো আমি খাইছি? আমরা অনেক কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো ডিল ডিলিংসটা আর কি, অ্যাকিউট কেয়ার। আপনি হঠাৎ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার ফিমার হয়ে গেল, কিন্তু আপনি কিন্তু কোথায় দৌড়াবেন বলেন? বা আপনার জন্য ওই দরজা কিন্তু খোলা নেই। আপনার কনজারভেটিভই নিতে হবে বেশ কিছুদিন, তারপরে আস্তে আস্তে সিদ্ধান্ত আসবে আর কি। So এই জায়গাটা না আমাদের দেশে যেভাবেই হোক আর কি আমরা ডেভেলপ করতে পারি না। আমাদের এইচডিইউ যেটা বলে, মানে ওয়ার্ড হয়ে গেছে ওয়ার্ড গণ। আইসিইউ তো সিলেক্টিভ মানুষের জন্য, সিলেক্টিভ লবিং ছাড়া হয় না। মাঝখানে এইচডিইউ বা আমাদের ওইরকম 24 আওয়ার একটা ই নাই যে আপনার উইথ কনসালটেন্ট, আমাদের 24 আওয়ার একটা কেয়ার সিস্টেম কিন্তু গড়ে ওঠে। ইভেন প্রাইভেট মেডিকেল গুলোতে কিন্তু না। ঢাকার কিছু কর্পোরেট হসপিটালে যেখানে আপনার নন প্র্যাকটিসিং কনসালটেন্ট রয়েছে, যেমন বারডেমের ইব্রাহিম কার্ডিয়াকে যে কয়জন আছেন প্রায় সবাই নন প্র্যাকটিসিং। সবাই না, আমার জানার মতে ম্যাক্সিমামই আর কি নন প্র্যাকটিসিং তারা কনসালটেন্ট। তাদের হাই স্যালারি এবং তারা ওইরকম হয়তো দিনে 10 ঘন্টা 8 ঘন্টা জব করে এবং একদম জান লাগা জব করে এবং রুগীর টপ টু বটম। কারণ রুগী রিসিভের কাজেও তাদেরকে পার্টিসিপেট করতে হয়, আবার এনজিওগ্রাম থেকে শুরু করে সিএবিজি রিং পড়ানোর কাজও তাদের প্রত্যেকে ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, ব্যাপারটা এরকম আর কি। এই যে এরকম স্পেসিফিক কাজগুলো এটা আমাদের গড়ে ওঠেনি। যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমাদের কথা কাজ পরামর্শ দ্বারা কিছু উপকার পৌঁছানোর জন্য। তাহলে আপনাদেরকে যেটা বলছিলাম, আমাদেরকে জানতে হবে নির্দিষ্ট নলেজ। এই জন্য আমি কন্ডাক্টের জন্য রেসপিরেটর জন্য বললাম। কন্ডাক্টিং জোনে যে এয়ার থাকে, আমরা জানি প্রতিবার নিঃশ্বাসে আমরা ইনস্পিরেশনে আমরা 500 ml এয়ার নিচ্ছি, ইনহেল করি। আবার আমরা প্রতি এক্সপিরেশনে নর্মালি 500 ml এয়ার আমরা বের করে দিই, এক্সেল করি। এই 500 ml এয়ার যে আমরা নিলাম, ইনটেক করলাম, ইনহেল করলাম, এর ভেতরে কন্ডাক্টিং জোনে থাকে 150 ml, কেবল ডিডি স্পেসিয়াল। এই গ্যাস এক্সেস করে না। আর রেসপিরেটরি জোনে প্রবেশ করে 350 ml এয়ার। এই এয়ারটাই গ্যাস এক্সেস করে। ওকে, এবার ছবি দেখি। এই দেখেন আমরা 150 আর 300 বোঝানো, 150 আর 350 বোঝালাম। এবার এই দেখুন ছবিটা ক্লিয়ার একদম। রেসপিরেটরি ব্রঙ্কিউল। এখন তো রেসপিরেটরি জোনে কারা আছে, রেসপিরেটরি জোনে অন্তর্ভুক্ত কারা, রেসপিরেটরি জোন শুরু আর শেষ বলেন তো কি কি? রেসপিরেটরি জোনের শুরু আর শেষ আমাকে কেউ একজন বলেন। রেসপিরেটরি জোনের শুরু আর শেষটা একজন বলেন প্লিজ। রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাস পর্যন্ত থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাস পর্যন্ত। ওকে, এখানে দেখুন রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু, এটা আমরা কখনোই ভুলবো না।
এরপরে এই রেসপিরেটরি জোনের পার্টগুলো মনে রাখবেন ডাসা দিয়ে। DASA, ডাসা কি দিয়ে, দিতে কি, দিতে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, এসতে হচ্ছে অ্যালভিওলার, এতে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, এসতে হচ্ছে অ্যালভিওলার স্যাক, আর এতে হচ্ছে অ্যালভিওলাস নিজেই। দিতে হচ্ছে ডাক্ট, এতে হচ্ছে অ্যাট্রিয়াম, এসতে অ্যালভিওলাস স্যাক, এতে অ্যালভিওলাস নিজে। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, আর অ্যালভিওলাস, এই জায়গায় কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয়। এই জায়গাটা আপনাকে এই পাঁচটা স্ট্রাকচারের নাম এই সিরিয়ালি ক্রোনোলজি হিসাবেই মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে। তো তাইলে আপনি এমসিকিউ পারবেন। লিখিত তো বুঝেন যে একটু কিছু একটা লিখলে হয় নাকি, কিন্তু এমসিকিউটা কিন্তু এমন নয়। কি আপনার রেসপিরেটরি জোন বুঝলেন? গ্যাস একটা কথা বুঝতে পারছেন, এখানে এমসিকিউ আসলে পারবেন তো ইনশাল্লাহ। দেখেন ব্রঙ্কিউল হ্যাজ, ব্রঙ্কিউলে কি, ব্রঙ্কিউল যেটা ব্রঙ্কাস, সেখানে কার্টিলেজ থাকে, হাইলিন কার্টিলেজ থাকে, শক্ত হবে তাই না? কিন্তু ব্রঙ্কিওলে কার্টিলেজ থাকে না, গবলেট সেল থাকে না, গ্ল্যান্ড থাকে না, ঠিক মাসল লেয়ার থাকবে, ইলাস্টিক থাকবে, এগুলো দেখে নেবেন just। Effects of variation in respiratory rate and depth in alveolar ventilation। এখানকার সহজ কথা, আমি এটা এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে না, আমি সহজ করে যদি বোঝায় বলি, ভলিউমস এন্ড ক্যাপাসিটি পড়ানোর আগে এখানে সহজ বলি এইভাবে। তারপর চিন্তা করুন তো যে নর্মালি আমাদের তো আজান হচ্ছে, আমরা 1 মিনিটের জন্য বিরতি এলাম। হ্যাঁ, ভাইয়া, আপু দেখো তাহলে, যেমন বলতেছিলাম যে আপনার যে ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, যেখানে 2 সেকেন্ড সময় লাগবে, এক্সপিরেশন প্যাসিভ প্রসেস 3 সেকেন্ড সময় লাগে, সব মিলে একটা রেসপিরেশন হতে 5 সেকেন্ড, ইন্সপিরেশন 2, এক্সপিরেশন 3, 5 সেকেন্ড, তাই না? আর আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো নর্মালি আমরা রেসপিরেট 12 ব্রেথ পার মিনিট হচ্ছে নর্মাল। আমরা যে প্রতিটা
রেসপিরেশনের জন্য 5 সেকেন্ড সময় ব্যয় করি, তাহলে 1 মিনিটে আমরা 12টা রেসপিরেশন সম্পন্ন করতে পারবো, তাই নয় কি? এখন দেখেন, যদি কোনো কারণে আমরা একটা রেসপিরেশনের সময় নিলাম 6 সেকেন্ড, কয় সেকেন্ড? 6 সেকেন্ড, তার মানে ডেপথ বাড়লো এখানে। 6 সেকেন্ড আমরা 4 সেকেন্ড ধরে, বা ধরেন আপনারা আমরা 3 সেকেন্ড ধরে নিলাম আর 3 সেকেন্ড ধরে ছাড়লাম, বা এরকম যদি করি আমরা লম্বা সময় ধরে ইন্সপিরেশন এক্সপিরেশন করে আমরা 6 সেকেন্ড সময় ব্যয় করলাম একটা রেসপিরেশনে, তখন কিন্তু রেটটা কমে 10 হয়ে যাবে না? যাবে কিনা বলেন? যাবে। যে রেট আর ডেপথ, রেট বাড়লে ডেপথ কমবে, ডেপথ বাড়লে রেট কমবে। আর আজকে আমরা ওরিয়েন্টেশন পরবর্তী রেসপিরেটরি ফিজিওলজি সেশন আমরা অংশগ্রহণ করেছি, সুতরাং আমরা আজকে সেশনটাকে বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমি আপনাদেরকে শুধু এই লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস পড়িয়ে শেষ করে দিব, পরবর্তীটা আমি ডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের একটু পরেই আসরের নামাজ পড়তে হবে। ওকে, দেখুন, লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটি খুব সংক্ষেপে ভালোভাবে পড়ুন, মনে থাকবে ইনশাল্লাহ। প্রতি নর্মাল একটা ইনস্পিরেশনে আমরা 500 ml এয়ার ইনহেল করি, আবার নর্মাল একটা রেসপিরেশনে মানে এক্সপিরেশনে আমরা 500 ml এয়ার এক্সেল করি, বের করে দিই। এই 500 ml এয়ার যা নর্মালি আমরা ইনটেক করি আর বের করে দিই, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। সুতরাং টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। তারপরে বলুন তো, নর্মালি আমরা ইনস্পিরেশনে কতটুকু এয়ার ইনটেক করি, ইনহেল করি? 500 ml। 500 ml। 500 ml। কিন্তু আমরা চাইলে আরো 3000 ml এয়ার ইনটেক করতে পারবো। এই 3000 ml কে বলি ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। চাইলে আমরা আরো 3000 ml এয়ার ইনটেক করতে পারবো, এই 3000 ml কে বলি আমরা ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? চাইলে আপনি ফোর্সফুলি আরো 3000 ml এয়ার ভেতরে ইনটেক করতে পারবেন, ইনহেল করতে পারবেন। এবার বলুন তো, নর্মালি আপনি এক্সপিরেশনে কত ml এয়ার বের করে দিচ্ছেন যেটা এক্সপিরেশনে? প্লিজ বলুন। 500। 500 ml, কিন্তু আপনি চাইলে আরো 1100 ml এয়ার বের করে দিতে পারবেন। এই 1100 ml এয়ারকে আমরা বলি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আপনি নর্মালি 500 ml এয়ার বের করে দেন, এটা হচ্ছে টাইডাল ভলিউম। আপনি চাইলে আরো 1100 ml এয়ার বের করতে পারবেন এক্সপিরেশনে, এটাকে বলি আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আপনি যত এয়ারই লাংস থেকে বের করেন না কেন, 1200 ml এয়ার অলওয়েজ লাংসে রয়েই যাবে। আফটার ফোর্সফুল এক্সপিরেশন 1200 ml এয়ার লাংসে রয়েই যাবে। এই 1200 ml হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আবারও বলি, নর্মালি 500 ml এয়ার ইনটেক আমরা ইনহেল করি, টাইডাল ভলিউম। চাইলে আরো 3000 ml এয়ার আমরা ইনহেল করতে পারবো, এই 3000 ml ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমরা 500 ml এয়ার নর্মালি বের করে দিচ্ছি প্রতিটা এক্সপিরেশনে, চাইলে আমরা আরো 1100 ml এয়ার বের করে দিতে পারি, এটাকে বলি এক্স রিজার্ভ ভলিউম। আমরা সর্বোচ্চ ফোর্সফুল এক্সপিরেশনের পরেও লাংসে 1200 ml এয়ার রয়েই যাবে, এটাকে বলি রেসিডুয়াল ভলিউম। ভাইয়া এই তিনটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, ইয়েস অথবা নো? এই চারটে ভলিউম ক্লিয়ার কিনা? Yes, তাহলে এবার দেখেন, yes, নর্মালি আমরা কত ml এয়ার ইনটেক করি, ইনহেল করি, বলেন? 500 ml। 500। 500 ml। চাইলে আমরা আরো কত এক্সট্রা ইনহেল করতে পারবো? 3000 ml। 3000 ml। এই হয়ে গেল 3500 ml। এই 3500 ml হচ্ছে আমাদের ইনস্পিরেটরি ক্যাপাসিটি, এই 3500 ml। নর্মালি আমরা 500 ml এয়ার ত্যাগ করি, চাইলে আমরা আরো 1100 ml এয়ার, না সরি, এটা এরকম না, আমি একটু ফিউ সেকেন্ড, এটা তো ঠিক আছে। 3500 নর্মাল টাইডাল ভলিউমে আমরা কতটুকু বের করে দিলাম? 500 বের করে দিলাম না? 500 আমরা এক্সেল করলাম এস বাদে, তাহলে আর কতটুকু রয়ে গেল বলেন তো? 1200 তো আপনি কখনোই বের করতে পারবেন না, তাই না? এর সাথে কিন্তু আপনি নর্মালি আরো 1100 ml কে রেখে গেলেন।
500 তো আপনি নর্মালি বের করে দিবেনই, তাই না? আর এই যে 2300 লাংসে রয়ে গেল, এটা হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। শুধু রেসিডুয়াল ক্যাপাসিটি না, রেসিডুয়াল ভলিউম কিন্তু 1200। এই ফাংশনাল রেসিডুয়াল হচ্ছে এই 2300। যে নর্মাল এক্সপিরেশনে 500 বের করার পরে লাংসে যা রয়ে যায়, নর্মাল এক্সপিরেশনে 500 বের করার পর লাংসে কি থাকে? ওই থাকে 1200, যা কখনোই বের হবে না। আর থাকে 1100, যা ফোর্সফুলি বের করা যায়। ওকে, এরপরে দেন ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কোনটা? টাইডাল ভলিউম, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টাইডাল হচ্ছে 500, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম 3000, আর এক্সপিরেটরি 2300। এই মেলে 4600 হচ্ছে। 4600 কত হচ্ছে দেখুন তো? 3000, সরি সরি, আমি একটু ভুল করলাম কিনা দেখি প্লিজ। ভাইয়া 2300 হবে না 1100 ও হবে না? সরি সরি সরি, এখানে 1100 হবে, জি। আমি এই মিস্টেক করছি, এখানে 1100। এখানে 1100 লিখছি ঠিকই, কিন্তু এখানে ভুলে 2300 লিখছি। একটু মিশিয়ে দেই, যন্ত্র তো আমাদের কাছে আছে। ওকে, এই 1100 ml, এই 1100, 23, 11, 500, 3000, 1100, এই সব মিলে 4600 হচ্ছে আমাদের। একটু একটু প্লিজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে এবার। এই 4600 হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর টোটাল লাং ক্যাপাসিটি কি? টার্নাল ভলিউম, এই এর সাথে রেসিডুয়াল ভলিউম বাদ গেছে না, 1200 যোগ করে দেন, তাহলে 5800 হবে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। আবারও মিশাই দিই আমি, দেখুন। ইনস্পিরেটরি ক্যাপাসিটি কি? নর্মালি 500 নিতাম, আরো 3000 নিতে পারি। এই 3500 হচ্ছে ইনস্পিরেটরি ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে ভলিউমের যোগফল। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? 1200 সবসময় থাকে লাংসে, আরো 1100 আমরা লাংসে থাকে, আমরা ফোর্সফুলি বের করতে পারি, নর্মালি 500 বের করে দেই, তাই না? এই জন্য আপনার এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা হচ্ছে, রেসিডুয়াল ক্যাপাসিটি 1200 আর 1100 মিলে 2300। তো এখানে আমি ঠিক লিখছিলাম, এটা 2300 হতো, তাই না? ওকে। আর এইটা যেটা, সেটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটির ক্ষেত্রে কি? রেসিডুয়াল 500, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম 3000, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত? 1100। এই মিলে 46 হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। আপনার লাং ক্যাপাসিটি কত? রেসিডুয়াল ভলিউম 1200 এর সাথে যুক্ত করে দেন, তাহলে হবে 5800। এটি হচ্ছে আমার টোটাল লাং ক্যাপাসিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন নাকি? প্যাচ লাগলো কি ভাই আপু? এই চারটা ক্যাপাসিটি বুঝতে কোনো অসুবিধা হলো কি? ভলিউম যদি চারটা বুঝেন, ক্যাপাসিটি অবশ্যই বুঝবেন। সুমাইয়া আপু বুঝতে পারছেন? হিজু ভাইয়া ছিলেন, শাকিল আপু ক্লিয়ার তো নাকি? তারেক ভাইয়া? ভাইয়া আরেকবার একটু বললেন। আচ্ছা, কোনটা বলবো, ক্যাপাসিটি না ভলিউম? ভাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি, ওকে। ইনস্পিরেটরের ক্যাপাসিটি হচ্ছে যে আমরা নর্মালি টাইডাল ভলিউম 500 ml এয়ার নিচ্ছি, সাথে আমরা চাইলে আরো 3000 ml এয়ার ইনহেল করতে পারি। এই দুই ভলিউমটা, টাইডাল ভলিউম আর ইনস্পিরেটর ভলিউম, 500 নিচ্ছি নর্মালি, আর 3000 নিতে পারি। এই 3500 হচ্ছে ইনস্পিরেটর ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? লাংসে 1200 ml এয়ার রয়েই যায় অলওয়েজ, আমরা এক্সপিরেশনে 500 ml বের করি। চাইলে কিন্তু আমরা আরো 1100 বের করতে পারতাম, যা বের করে রেখে দেই। এই যে রেখে দেওয়া 1100 ml, আর লাংসে অলওয়েজ 1200 ml থাকবেই রেসিডুয়াল ভলিউম, এই দুইটার যোগফল 2300 ml হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ রেসিডুয়াল ভলিউম আর এক্সপির রিজার্ভ ভলিউমের যোগফল। আর ভাইরাল ক্যাপাসিটি কি? এখানে টাইডাল ভলিউমের সাথে এই ইনস্পিরেটরি রিজার্ভ আর এক্সপিরেটরি রিজার্ভ। টাইডাল 500, ইনস্পিরেটরি রিজার্ভ 3000, এক্সপিরেটরি রিজার্ভ হচ্ছে 1100। এই 4600 হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর এর সাথে বাকি থাকলো শুধু লাংসের ভিতরে রয়ে যাওয়া
আর রেসিডুয়াল ভলিউম 1200, এটা যুক্ত করলে হয়ে গেল 5800। এ হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ক্লিয়ার? আজকে আর না, নো মোর টুডে। আমরা নেক্সট পার্টটুকু আমি ডেট দেবো ইনশাল্লাহ, বাকিটুকু অন্যদিন পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।